হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে কস্ট অ্যান্ড ট্যাক্স যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার বেশ কিছু এসএকিউ নিয়ে আলোচনা করব। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা, যদিও এই কোশ্চেনটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, অনেক কিছুই তোমাদের সিলেবাসে নেই, সেইগুলো আমি করে দিচ্ছি। যেগুলো তোমাদের সিলেবাসে নেই তোমরা সবই জানো, তো সেইগুলো তোমরা মানে খাতায় টুকতে হবে না বা পড়তে হবে না, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন লেখা আছে ফিফো পদ্ধতির একটি অসুবিধা উল্লেখ করো। কাঁচামালের ক্রয় মূল্য যদি খুব বেশি মাত্রায় ওঠানামা করে তবে এই পদ্ধতিতে মজুদের খতিয়ান রাখতে অনেক দাখিলা সংক্রান্ত ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। কাঁচামালের ক্রয় মূল্য যদি খুব বেশি মাত্রায় ওঠানামা করে তবে এই পদ্ধতিতে মজুদের খতিয়ানের রাখতে অনেক দাখিলা সংক্রান্ত ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কোশ্চেন বলছে বার্ষিক মূল্য বলতে কি বোঝো। বার্ষিক মূল্য হলো সম্পত্তির আয় বা লাভ অর্জন করার স্বাভাবিক ক্ষমতা। সম্পত্তির আয় অর্জন করার স্বাভাবিক ক্ষমতা নির্ণয় করার সময় প্রাপ্য ভাড়া, পৌরমূল্য, ন্যায্য ভাড়া, মানক ভাড়া যাকে আমরা স্ট্যান্ডার্ড রেন্ট বলে থাকি প্রভৃতি বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আবার বলছি, বার্ষিক মূল্য কাকে বলে। বার্ষিক মূল্য হলো সম্পত্তির আয় বা লাভ অর্জন করার স্বাভাবিক ক্ষমতা। সম্পত্তির আয় অর্জন করার স্বাভাবিক ক্ষমতা নির্ণয় করার সময় প্রাপ্য ভাড়া, পৌরমূল্য, ন্যায্য ভাড়া, মানক ভাড়া প্রভৃতি বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। নেক্সট বলেছে কোনো রাজনৈতিক দলের গৃহ সম্পত্তি খাতে প্রাপ্ত আয় কি করযোগ্য। গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয় নয়, অর্থাৎ রাজনৈতিক দল যদি গৃহ সম্পত্তি খাতে আয় করে এটি কখনোই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে করযোগ্য হবে না। এবার টেলরের পার্থক্যমূলক মজুরির একটি সুবিধা উল্লেখ করো। দক্ষ শ্রমিকদের উচ্চ হারে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয় এই পদ্ধতিতে, ফলে অদক্ষ শ্রমিকদের মধ্যে দক্ষ হওয়ার প্রবণতা ও উৎসাহ দুই দেখা দেয়। এর পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলছে কিভাবে তুমি দীর্ঘকালীন করযোগ্য মূলধনী আয় নির্ধারণ করবে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন তুমি কি করে নির্ধারণ করবে। দেখো অ্যান্সারটা দেখো, দেখতে পাচ্ছ কম্পিউটেশন অফ লং টার্ম ক্যাপিটাল গেইন। প্রথমে লিখতে হবে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশনের ফুল ভ্যালুটা কত সেটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে বা ট্রান্সফার করে তুমি কত টাকা পাচ্ছ সেটা লিখতে হবে। এর থেকে মাইনাস করতে হবে, কি কি মাইনাস করতে হবে। যদি বাড়ির কথাই বলি, বাড়ি বেচে যত টাকা পাচ্ছি এবং এই বাড়িটা বেচতে যত টাকা খরচ করা হয়েছে সে ব্রোকারেজ হতে পারে বা অন্য কোনো খরচও হতে পারে, ঠিক আছে, সেটা মাইনাস হবে। তার থেকে মাইনাস হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, আর মাইনাস হবে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন মাইনাস হয়, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট মাইনাস হবে। মাইনাস করার পর যেটা বেরোবে, ঠিক আছে, তার থেকে আবার মাইনাস করতে হবে কিছু ডিডাকশন, মানে এক্সেমশন বাজবে। কি কি? 54 সেকশন, 54B, 54D, 54F, 54G আর 54GA, এই ডিডাকশনগুলো বাদ দেবে। বাদ দিয়ে যেই অ্যান্সারটা বেরোবে তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন, বলতে পারো ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। তো এইভাবে তখন যদি কখনো কোশ্চেন জানতে যায় লং টার্ম ক্যাপিটাল গেইন কী করে বের করো, তখন তুমি বলবে, তখন এই চারটার মাধ্যমে চারটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে তো, বা চারটার মাধ্যমে তুমি বুঝিয়ে দিলেও হবে। নেক্সট বলেছে মজুরি প্রদান ব্যবস্থা বলতে কি বোঝো। এটি এমন একটি পদ্ধতি যেখানে একদিকে যেমন কারখানার মালিক বা উৎপাদনকারী সন্তুষ্ট থাকবে, অপরদিকে শ্রমিকরাও অসন্তোষ প্রকাশ করবে না। মজুরি প্রদান ব্যবস্থা বলতে কি বোঝো, এর অ্যান্সার হবে এটি এমন একটি পদ্ধতি যেখানে একদিকে যেমন কারখানার মালিক বা উৎপাদনকারী সন্তুষ্ট থাকবে, অপরদিকে শ্রমিকরাও অসন্তোষ প্রকাশ করবে না। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে আয় কিন্তু করযোগ্য নয়, এমন দুটি উদাহরণ দাও। বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকেই আসে কিন্তু এটা ট্যাক্সেবল নয়। উদাহরণ হচ্ছে রাজনৈতিক দলের গৃহ সম্পত্তি থেকে আয় আর আঞ্চলিক কর্তৃপক্ষের গৃহ সম্পত্তি থেকে আয়। নেক্সট বলেছে সাবলেটিং এর ক্ষেত্রে অন্যান্য উৎস থেকে আয় খাতে কতটা করযোগ্য আয় পাওয়া যায়। তো সাবলেটিং থেকে তুমি যত টাকা ইনকাম করে তার থেকে বাদ দিতে হয় রেন্ট পেড ফর দ্য হাউস, সেই হাউসের রেন্টটা কত সেটা বাদ দেবে, আর আদার এক্সপেন্সেস রিলেটেড টু হাউস এটা বাদ দিলেই তোমার বেরিয়ে যাবে সাবলেটিং থেকে যত টাকা ইনকাম হচ্ছে তার ট্যাক্সেবল পোর্শনটুকু। নেক্সট কোশ্চেন বলেছে কোনো আবাসিকের কাছে কি বিদেশে অবস্থিত গৃহ সম্পত্তি থেকে আয় ভারতে করযোগ্য হবে। দেখো এটা বুঝিয়ে দিই, আমাকে দেখতে হবে গৃহ সম্পত্তি মানে হাউসটা কোন দেশে আছে, ঠিক আছে, হাউসটা কোন দেশে আছে এটা খুব ভাইটাল। তো এখানে দেখো অ্যান্সারটা কি লেখা হয়, তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি।
বলছে বিদেশে অবস্থিত বাড়ির মালিকানা জনিত আয় কেবলমাত্র আবাসিক নির্ধারিত ক্ষেত্রেই ভারতের গৃহ সম্পত্তি থেকে আয় বলে করযোগ্য হবে। বলছে কোনো বাড়ি যদি বিদেশে হয়, যেমন ধরো বাংলাদেশে ধরো আমার কোনো বাড়ি থাকে, ঠিক আছে, সেই বাড়ির মালিককে আমি, ঠিক আছে, সেক্ষেত্রে আবাসিক নির্ধারিত ক্ষেত্রে ভারতের গৃহ সম্পত্তি থেকে আয় বলে করযোগ্য হবে। তবে নির্ধারী যদি ওই বাড়ির প্রাপ্য ভাড়া ভারতে গ্রহণ করেন, তাহলে আবাসিক কিংবা অনাবাসিক উভয় নির্ধারিত ক্ষেত্রেই এটি করযোগ্য হবে। তো মেন কথা মাথায় রাখতে হবে, আমাকে মেন মাথায় রাখতে হবে বাড়িটা কোন দেশে, বাড়িটা কি ভারতে না ভারতবর্ষের বাইরে। বাড়িটা যদি ভারতে হয় তাহলে তো সমস্ত আবাসিকের ক্ষেত্রেই করযোগ্য, আর যদি ভারতের বাইরে হয় সেক্ষেত্রে দেখতে হবে ভারতের বাইরে যদি হয়, মানে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো দুটো জিনিস, একটা অ্যাক্রু আর রিসিভ। প্রথম কথা হচ্ছে অ্যাক্রুটা কোন দেশে হয়েছে। অ্যাক্রু যদি ভারতবর্ষে হয় তাহলে যে কোনো রকমের রেসিডেন্টের ক্ষেত্রেই করযোগ্য ভারতবর্ষে, কিন্তু অ্যাক্রু যদি ভারতবর্ষের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আবাসিকের ক্ষেত্রেই করযোগ্য, সেক্ষেত্রে আবাসিক মানে রেসিডেন্টের ক্ষেত্রেই করযোগ্য। এবার প্রশ্ন ওঠে রিসিপ্ট, মানে অ্যাক্রুর কথাটা বললাম, এবার রিসিপ্ট যদি ভারতে হয় সে যে কোনো ধরনের রেসিডেন্টের ক্ষেত্রে করযোগ্য, কিন্তু রিসিপ্ট যদি ভারতবর্ষের বাইরে হয় তাহলে শুধুমাত্র রেসিডেন্টের ক্ষেত্রে করযোগ্য। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, অ্যাক্রু অথবা রিসিপ্ট দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা যদি ভারতে হয় তাহলে সকল আবাসিকের ক্ষেত্রেই করযোগ্য। এখানে এই কথাটাই বলতে চেয়েছে, আর এটা না বোঝার কিছু নেই। এটা আমরা ক্লাস 11-এ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইন্সিডেন্স অফ ট্যাক্স যে চ্যাপ্টারটা ছিল সেখানে ডিটেলসে শিখেছিলাম। এবার বলেছে কোনো স্থানীয় প্রশাসনিক বাড়ির ক্ষেত্রে গৃহ সম্পত্তি থেকে আয় করযোগ্য হবে কিনা লিখো। গৃহ সম্পত্তি থেকে আয় করযোগ্য নয়। তা হচ্ছে টেলর কর্তৃক নির্ধারিত দু ধরনের মজুরি হারের নাম লেখো। প্রথম ধরন হলো মজুরির উচ্চ হার আর দ্বিতীয় ধরন হলো মজুরির নিম্ন হার। এবার বলেছে পরিমাণ ভিত্তিক মজুরির একটি অসুবিধা উল্লেখ করো। অধিক পরিমাণে পণ্য উৎপাদনের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পণ্য উৎপাদন করতে গিয়ে শ্রমিকরা যন্ত্রপাতির ক্ষতি করে এবং অযথা কাঁচামালের অপচয় ঘটায়। আবার বলছি, পরিমাণ ভিত্তিক মজুরির একটি অসুবিধা উল্লেখ করো। অধিক পরিমাণে পণ্য উৎপাদনের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পণ্য উৎপাদন করতে গিয়ে শ্রমিকরা যন্ত্রপাতির ক্ষতি করে এবং অযথা কাঁচামালের অপচয় ঘটায়। নেক্সট বলেছে পরিমাণ ভিত্তিক মজুরি ব্যবস্থা প্রযুক্ত হয় এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো। যখন উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যায়, আর একটা বলছে উৎপাদিত পণ্যের গুণমান শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না। আবার বলছি, যখন উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যায়, আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের গুণমান শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না। এরপর বলছে মূলধনী খাতে আয় ধার্যের একটি ভিত্তি লক্ষ্য, সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হতে হবে। নেক্সট বলেছে আয়কর আইনের 46 নম্বর ধারা অনুযায়ী হস্তান্তর বলে বিবেচিত হয় না এরূপ একটি উদাহরণ দাও। কোনো হিন্দু যৌথ পরিবার বা বলতে পারো যৌথ হিন্দু পরিবারের বিভাজনের পর কোনো মূলধনী সম্পত্তির বিতরণ, এটা লিখতে পারো। তো এতক্ষণ যেটা এই যে পয়েন্টটা বললাম না, কোনো যৌথ হিন্দু পরিবারের বিভাজনের পর কোনো মূলধনী সম্পত্তি বিতরণ, এটা 47 নম্বর ধারা। কিন্তু আমাকে জানতে চাই 46 নম্বর ধারা কি লিখবে। কারবারের অবসায়নের পর মূলধনী সম্পত্তিগুলিকে কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ। কারবারের অবসায়নের পর মূলধনী সম্পত্তিগুলিকে কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ, এটা তুমি বলতে পারো 46 নম্বর ধারা। এরপর বলে সুনাম একটি মূলধনী সম্পত্তি, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তাহলে আয়কর আইনে 10 নম্বর ধারার 15 নম্বর উপধারা অনুযায়ী সেখানে সুদ ছাড়যোগ্য, মানে বলে যেখানে সুদ ছাড়যোগ্য এমন একটি ক্ষেত্রের নাম লেখো। জাতীয় প্রতিরক্ষা সুবর্ণ ঋণপত্র বা বন্ড, আর একটা বিশেষ বাহকি বন্ড, স্পেশাল বিয়ারার বন্ড 1991, একটা পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। নেক্সট বলেছে আয়কর আইনের 58 নম্বর ধারা অনুযায়ী যেসব খরচ স্পষ্টভাবে ছাড়যোগ্য নয় তার একটি উদাহরণ দাও। উৎস থেকে কর না কেটে ভারতের বাইরে প্রদত্ত বেতন। তাহলে দুটি ক্ষেত্র লেখো যেখানে আয় ইনকাম ফ্রম আদার সোর্স খাতে করযোগ্য। বলছে লটারি, জুয়া, ঘোড়ার দৌড় থেকে অর্জিত আয়, আর একটা লগ্নিপত্রের ওপর সুদের ক্ষেত্রে আয়। নেক্সট বলে যে স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের মধ্যে একটি পার্থক্য লেখো। স্বাভাবিক অলস সময়ের ব্যয়কে উৎপাদন ব্যয়ের অংশ হিসেবে গণ্য করা হয়, অন্যদিকে অস্বাভাবিক অলস সময়ের ব্যয়কে উৎপাদন ব্যয় নির্ধারণে ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় না।
নেক্সট বলেছে অলস সময় কি? অলস সময় হলো উৎপাদন কাজের সেই সময় যে সময়ের জন্য শ্রমিকদের মজুরি প্রদান করা হয় অথচ তাদের কাছ থেকে কোনোরূপ কাজ পাওয়া যায় না, একে অলস সময় বলে। এরপর বলেছে দুটি প্রিমিয়াম বোনাস মেথডের নাম লেখো, একটা হেলসে আর একটা রোয়ান। নেক্সট বলেছে সময়ের ভিত্তিতে শ্রমিকদের দক্ষতা নির্ণয়ের সূত্র। সময়ের ভিত্তিতে বলেছে, মাথায় রাখবে, সময়ের ভিত্তিতে, টাইমের ভিত্তিতে, প্রোডাকশনের ভিত্তিতে বলেনি। তাহলে ফর্মুলা হবে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100। নেক্সট বলেছে 24B ধারা কিসের সঙ্গে যুক্ত? ইন্টারেস্ট অন লোন। বলছে গৃহ সম্পত্তি ক্রয় বা অধিকার করার জন্য, অর্থাৎ পারচেস করার জন্য বা অধিকার করার জন্য, নির্মাণের জন্য, মেরামত অথবা নবীকরণ করার জন্য মূলধন ধার করা হলে সেই ধারের ওপর পূর্ববর্তী বছরে যে সুদ প্রদেয় হয় তা ছাড়যোগ্য হবে। এই সুদ প্রকৃত প্রদান করা হোক বা না হোক তা অবশ্যই ছাড়যোগ্য হবে। অর্থাৎ 24B-তে পরিষ্কারভাবে বলা হয়েছে তুমি যে লোনটা নেবে সেটা রিপেয়ার্স হতে পারে, রেনোভেশন হতে পারে, রিকনস্ট্রাকশন হতে পারে, পারচেস হতে পারে। এই সমস্ত পারপাসে যদি লোন নাও তাহলে আন্ডার সেকশন 24B-তে তুমি অবশ্যই ছাড় পাবে। ঠিক আছে, তবে তুমি সুদ মানে ইন্টারেস্ট তুমি কত টাকা পেমেন্ট করেছো এটা ম্যাটার করে না। ঠিক আছে, তো সুদ কত টাকা পেমেন্ট করেছো এটা ম্যাটার করে না, কিন্তু সুদ মানে ইন্টারেস্ট যতটা ডিউ হয়েছে ততটাই তুমি ছাড় পাবে। এবার বলছে আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 তোমার ক্লজ এ এই ধারাটা কিসের সঙ্গে যুক্ত? যদি নির্ধারী পুরো বাড়ি বা বাড়ির কিছু অংশ নিজের বসবাসের জন্য ব্যবহার করেন এবং বাড়ি থেকে কোনো আয় অর্জিত না হয়, সেক্ষেত্রে পুরো বাড়ি বা বাড়ির আয়ের অংশকে পুরো বাড়ি বা বাড়ির অংশের জন্য বার্ষিক মূল্য হবে 0। আবার বলছি 23 আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এতে কি বলা হয়েছে? ধরো একজন এসএসসির যদি অনেকগুলো বাড়ি থাকে, এটাও বলতে পারো অনেকগুলো বাড়ি থাকে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেল, আমি আবার বলছি আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এতে কি বলা হয়েছে? ধরো একজন এসএসসির ধরো একটা বাড়ি আছে, সেই বাড়িতে যদি পুরোপুরি বসবাস করে, যদি কোনো ভাড়া না দেয়, সেক্ষেত্রে সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালুটাকে আমরা নীল অ্যাজাম্পশন করি। এটাই লেখা আছে 23(2)-এতে। তাই লিখেছি যদি নির্ধারিত পুরো বাড়ি বা বাড়ির কিছু অংশ নিজের বসবাসের জন্য ব্যবহার করেন এবং বাড়ি থেকে যদি কোনো আয় অর্জিত না হয়, সেক্ষেত্রে পুরো বাড়ি বা বাড়ির অংশের জন্য বার্ষিক মূল্য মানে অ্যানুয়াল ভ্যালু হবে 0। এবার দুটি উদাহরণ দাও যেখানে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত জিনিস মূলধনী সম্পত্তি বলে পরিগণিত হয়। পূজার জন্য স্বর্ণ মুদ্রা আর অলংকার। নেক্সট বলেছে আয়কর আইনের 56 নম্বর ধারা অনুযায়ী করযোগ্য এমন দুটি উদাহরণ দাও। ফাঁকা জমি থেকে, আবার বলছি, আয়কর আইনের 56 নম্বর ধারা অনুযায়ী করযোগ্য হয় এমন দুটি উদাহরণ দাও। অ্যান্সার বলবে তোমরা অ্যান্সার কি বলবে? ইনকাম ফ্রম লটারি, ইনকাম ফ্রম ক্রসওয়ার্ড পাজেল, ইনকাম ফ্রম হর্স রেস, ইনকাম ফ্রম কার্ড গেম, ইনকাম ফ্রম গ্যামলিং, এগুলো সব বলতে পারো। এছাড়াও বলতে পারো ইন্টারেস্ট অন সিকিউরিটি। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই বলতে পারো। আচ্ছা, নেক্সট কি বলেছে? ফাঁকা জমি থেকে প্রাপ্ত আয় কি ইনকাম ফ্রম আদার সোর্সে করযোগ্য? হ্যাঁ, অবশ্যই করযোগ্য হবে। তবে বলে গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে বিবেচিত মালিকের একটি উদাহরণ দাও। দেখো, বিবেচিত মালিকের অনেকগুলো উদাহরণ আছে, তোমরা যদি তোমাদের বইটা ফলো করো বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি। যখন কোনো স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল বলতে পারো, প্রতিদান ছাড়া তার মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি তার স্ত্রী বা স্বামীকে বা বিবাহিত কন্যা ছাড়া কোনো নাবালক সন্তানের নামে যদি সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সেক্ষেত্রে তারা আইনানুগ মালিকানা সম্পত্তি হলেও সেই স্বতন্ত্র ব্যক্তির কাছেই এইরূপ হস্তান্তরিত সম্পত্তি থেকে আয় নির্ধারণ করতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি সম্পত্তির মালিক হিসেবে বিবেচিত হবে। আমি যখন বিবেচিত মালিক ইংলিশে ডিমড ওনার পড়িয়েছিলাম, সেখানে ইন ডিটেলসে এটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ঠিক আছে, এবং ইংলিশে লাইনটাও লিখে দিয়েছিলাম। তো দেখো, এই লাইনটা যে খুব বড় মনে হয়, তোমরা তার পরের পয়েন্টটা দিতে পারো। কি লেখা আছে? কোনো অবিভাজ্য ভূসম্পত্তির অধিকারীকে ভূসম্পত্তির অন্তর্গত সকল সম্পত্তির একক মালিক রূপে গণ্য করা হবে। আর একটা পয়েন্ট দিতে পারো, এটা খুব ইজি পয়েন্ট, আমার লাগছে তোমাদেরও ইজি লাগবে। যেক্ষেত্রে গৃহ সম্পত্তি 12 বছর বা তার বেশি সময়ের জন্য লিজ দেওয়া হয়েছে, যেক্ষেত্রে গৃহ সম্পত্তি 12 বছর বা তার বেশি সময়ের জন্য লিজ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইজারাদারকে সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করা হবে। যিনি ইজারা দিয়েছেন তাকে নয়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা ভালো করে পড়বে, এমনি তো পরীক্ষায় লং কোশ্চেন আসতেই পারে। বিবেচিত মালিক সম্পর্কে টিকা লেখো। তো আমি একটা উদাহরণ, আমি 3টের মতন উদাহরণ বললাম, যেমন একটা যেটা মাথায় থাকবে সেটা লিখবে। এবার বলেছি একটি ক্ষেত্রের উল্লেখ করো যেখানে গৃহ সম্পত্তি থেকে আয় বলে বিবেচিত হয় না। যদি গৃহ সম্পত্তি বা তার কোনো অংশ যার মালিক হচ্ছেন নির্ধারী সেটি তার ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে সেই বাড়ির আয় এই খাতে করযোগ্য হবে না। যেমন ধরো আমার যে বাড়িটা আছে সেই বাড়ির কিছুটা পোর্শনে আমি পড়াচ্ছি, ঠিক আছে, এই পড়িয়ে যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু ইনকাম অফ হাউস প্রপার্টিতে করযোগ্য হবে না। এটা কোথায় চলে যাবে? পিজিবিপি, প্রফিট গেইন বিজনেস অ্যান্ড প্রফেশনে। ঠিক আছে, নেক্সট বলেছে এমন একটি ক্ষেত্রের উল্লেখ করো যেখানে সময় ভিত্তিক মজুরি হার প্রযুক্ত হবে। যেসব ক্ষেত্রে কর্মসম্পাদনে অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয় এবং কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেই সব জায়গায় এই পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, বা বলতে পারো সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। নেক্সট বলেছি মূলধনী সম্পত্তির 2টি উদাহরণ দাও। তোমরা বলবে কোনো কারবারি প্রতিষ্ঠান, আর একটা বলবে ইজারা সত্ত্ব বা ভাড়া সত্ত্ব। নেক্সট বলেছে ন্যায্য ভাড়া কি? তোমরা অ্যান্সার দেবে একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট বলে। নেক্সট বলে যুগ্ম ভাড়া বা কম্পোজিট রেন্ট কাকে বলে? বাড়ি ব্যবহারের জন্য বাড়ির সাথে সংযুক্ত সুবিধা বাড়ি ভাড়ার সাথে যুক্ত করা হয়। এখানে সংযুক্ত সুবিধা বলতে লিফট, গ্যাস, জল, বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা। দেখবে অনেক অ্যাকোমোডেশন পাওয়া যায়, বলতে পারো ফার্নিশড যেমন সেই অ্যাকোমোডেশনে শুধু বাড়ির ভাড়াটা থাকবে না, বাড়ির ভাড়ার সঙ্গে ওখানে ধরো যত রকমের ফার্নিচার আছে, সেই ইলেকট্রিক্যাল প্রোডাক্টও হতে পারে, আবার উডেন প্রোডাক্টও হতে পারে, সমস্ত ফার্নিচার ওর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এছাড়াও লিফট ফেসিলিটি, এই সমস্ত জিনিস থাকবে। তো এই সব মিলে এই যে সমস্ত যে ফেসিলিটি দিল, সব ফেসিলিটির সঙ্গে রেন্টের ভাড়াটা যুক্ত আছে, এটাকে বলে যুগ্ম ভাড়া। এবার বলছে মূলধনী সম্পত্তি কাকে বলে? ভারতীয় আয়কর আইনে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে যে কোনো ধরনের স্থায়ী বা পরিবর্তনশীল, স্থাবর বা অস্থাবর, স্পর্শনীয় বা অস্পর্শনীয় সম্পত্তিকে বোঝায়, তা নির্ধারিত ব্যবসার সাথে যুক্ত থাকুক বা না থাকুক। নেক্সট কোশ্চেন বলছে অস্বাভাবিক অলস সময় বলতে কি বোঝো? অস্বাভাবিক অলস সময়ের কারণ বলতে সেই সব কারণগুলিকে বোঝায় যে কারণগুলি পরিহারযোগ্য অর্থাৎ এড়িয়ে যাওয়া যায়, তাকে বলে অস্বাভাবিক অলস সময়। তার বলছে অতিরিক্ত সময় মানে ওভারটাইম বলতে কি বোঝো? কাজের স্বাভাবিক সময়ে কাজ করেও যদি কোনো শ্রমিক অতিরিক্ত সময়ে উৎপাদনের কাজে নিযুক্ত থাকে, তবে যে সময়টুকু সে অতিরিক্ত কাজ করেছে পরিব্যয় হিসাববিদ্যার ভাষায় তাকে অতিরিক্ত সময় বলে। এবার বলছে গৃহ সম্পত্তি থেকে আয় বলতে কি বোঝো? আয়কর আইনে 1961 অনুযায়ী নির্ধারিত যে সম্পত্তির মালিক বা বলতে পারো এবং যা নির্ধারিত ব্যবসা বা পেশার কাজে ব্যবহৃত হয় না, এমন সম্পত্তির বার্ষিক মূল্যকে গৃহ সম্পত্তির খাতে আয় বলে গণ্য করা হয়। এবার বলেছে ঋণকৃত মূলধনের ওপর সুদ কি নিজের বসবাসকারী বাড়ির ক্ষেত্রে ছাড়যোগ্য? হ্যাঁ, ছাড়যোগ্য যদি নিজ বসবাসের গৃহের জন্য 1/499 পর ঋণ নেওয়া হয়, তাহলে তার সুদের ছাড়ের সর্বোচ্চ সীমা 2 লাখ টাকা। তা বলছে এড়ানো যায় না এমন অলস সময় বলতে কি বোঝো? অলস সময়ের স্বাভাবিক কারণ বলতে সেই সব কারণগুলিকে বোঝায় যে কারণগুলি পরিহারযোগ্য নয়, অর্থাৎ এড়িয়ে চলা যায় না। বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেও এই ধরনের কারণগুলির জন্য অলস সময় উদ্ভব হওয়ার ঘটনা বন্ধ করা যায় না। নেক্সট বলেছে মূলধনী আয়ের ক্ষেত্রে হস্তান্তরের মধ্যে কি অন্তর্ভুক্ত থাকে? সম্পত্তির বিক্রয়, বিনিময় বা ত্যাগ অথবা সম্পত্তির অধিকারের পরিসমাপ্তি। নেক্সট বলেছে স্বল্পকালীন মূলধনী সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তির অধিকারের সময়সীমা লেখো 24 মাস বা তার কম। এবার বলেছে নিট বার্ষিক মূল্য কি? ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে মোট বার্ষিক মূল্য থেকে বাড়িটির মালিক প্রদত্ত পৌরকর বাদ দেওয়ার পর যে মূল্য পাওয়া যায় তাকে বাড়িটির নিট বার্ষিক মূল্য বলে। এবার বলছে অন্যান্য উৎস থেকে আয়ের 2টি উদাহরণ, লটারি থেকে আয়, ঘোড়ার দৌড় থেকে আয়। তাহলে বোনাস সহ কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে প্রাপ্ত অর্থ বাবদ আয়। এবার বলছে স্বাভাবিক অলস সময় অথবা অস্বাভাবিক অলস সময় ব্যয়ের জন্য কি দাখিলা করা হয়? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল, আর একটা কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। এবার বলছে নিষ্ক্রিয় সময়ের একটি কারণ লেখো। যখন যন্ত্র রক্ষণাবেক্ষণের সময় উৎপাদন বন্ধ রাখতে হয় তখন অলস সময় হয়। বলছে যখন যন্ত্র রক্ষণাবেক্ষণের সময় উৎপাদন বন্ধ রাখতে হয় তখন অলস সময় হয়।
এটাই হচ্ছে নিষ্কাশনের একটি কারণ। এবার বলছে লাদাখে বসবাসকারী কোনো আবাসিকের গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় কি করযোগ্য? হ্যাঁ, করযোগ্য হবে। নেক্সট বলেছে অলস সময় উদ্ভবের একটি অর্থনৈতিক কারণ লেখো। পণ্যের চাহিদা কমে যাওয়ার ফলে উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য যে অলস সময়ের সৃষ্টি হয় তা অলস সময়ের অর্থনৈতিক কারণ। এরপরের কোশ্চেনটা বলেছে সম্পত্তির উন্নতি সাধনের সূচক মূল্যের সূত্রটি লেখো। অ্যান্সার হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন ইমপ্রুভমেন্ট ইন্টু CII কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স ফর দ্য ইয়ার অফ ট্রান্সফার ডিভাইড বাই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স ফর দ্য ইয়ার ইন হুইচ দ্য ইমপ্রুভমেন্ট ওয়াজ মেড। এবার বলে যে গৃহ সম্পত্তির পৌরমূল্য কি? পৌর কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত গৃহ সম্পত্তির মূল্যকে বলা হয় গৃহ সম্পত্তির পৌরমূল্য। নেক্সট বলেছে প্রমিত ছাড়ের ক্ষেত্রে কী হারে ছাড় পাওয়া যায়? প্রমিত ছাড়ের ক্ষেত্রে 30% হারে ছাড় পাওয়া যায় এবং এই ছাড়টি নেট অ্যানুয়াল ভ্যালুর উপর ধার্য করা হয়। নেক্সট বলেছে টেলরের পার্থক্যমূলক মজুরি ও মেরিকে গুণিতক মজুরি হারের পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। টেলর অদক্ষ শ্রমিকদের যে কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ মজুরির হার যথেষ্ট হ্রাস করার ব্যবস্থা করেছিলেন, মেরিক কিন্তু সেই পথে হাঁটেনি। কিন্তু অদক্ষ শ্রমিকদের তাদের ন্যায্য পারিশ্রমিক পাওনা থেকে বঞ্চিত করেননি। সেই সঙ্গে অদক্ষ শ্রমিকরা যাতে উচ্চ হারে মজুরি পায় তার ব্যবস্থাও তিনি তার প্রবর্তিত গুণিতক মজুরির হার পদ্ধতিতে রেখেছিলেন। মানে টেলর আর মেরিকের যে মজুরি হার যে পদ্ধতি ছিল তার মধ্যে বেসিক পার্থক্যটা কি? টেলর অদক্ষ শ্রমিক, যারা অদক্ষ শ্রমিক তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, অর্থাৎ তাদের কঠোর শাস্তি কীভাবে করেছিল? তাদের মজুরিটা কম দিয়ে। মেরিক কিন্তু সেই পথে হাঁটেনি। অদক্ষ শ্রমিক তাদের ন্যায্য পারিশ্রমিক পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করেননি, সেই সঙ্গে দক্ষ শ্রমিকরা যাতে উচ্চ হারে মজুরি পায় সেই দিকটাও ও দেখেছিল। অর্থাৎ টেলর কি করেছিল? যারা অদক্ষ শ্রমিক তাদের মজুরির হার যে বেসিক যে রেট তার থেকে কম দিত, কিন্তু মেরিক কি করেছিল? যারা অদক্ষ শ্রমিক তাদেরকে বেসিক রেটে দিত। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার বলছে হেলসে প্রিমিয়ামের অসুবিধা। হেলসে প্রিমিয়াম পরিকল্পনা সেই অর্থে বিজ্ঞানসম্মত নয়, কেননা কাজের যে আদর্শ সময় এই পদ্ধতিতে স্থির করা হয় তা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করা হয় না। নেক্সট বলেছে রোয়ান প্রিমিয়াম পদ্ধতি অসুবিধা। এই পদ্ধতিতে যে প্রক্রিয়ায় বোনাসের পরিমাণ নির্ণয় করা হয় তা খুব একটা সহজ নয়। এরপর বলেছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির মধ্যে পার্থক্য লেখো। দেখো পার্থক্য তো অনেকগুলো পয়েন্টই লেখা যায়, একটা ইজি পয়েন্ট বলছি। স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ওপর বা বলতে পারো শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলে 15% ইনকাম ট্যাক্স রেট ধার্য করা হয়, ফ্ল্যাট রেট। আর লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে 30%, ভুল বললাম, লং টার্ম গেলে 30% না 20% ট্যাক্স রেট ধার্য করা হয়। তার মানে কি বুঝলে? শর্ট টার্মে 15 আর লং টার্মে 30। আর একটা বলতে পারো শর্ট টার্ম যদি লস হয় সে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ছাড়াও লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু লং টার্ম ক্যাপিটাল লস হলে সে লং টার্ম ক্যাপিটাল গেন সাথেই অ্যাডজাস্ট করতে পারবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না। তারপর বলছে মূলধন জাতীয় আয় আয়কর আইন অনুযায়ী করযোগ্য হবে। ও আচ্ছা, কোশ্চেনটা এরকম ছিল মূলধন জাতীয় আয় কি আয়কর আইন অনুযায়ী করযোগ্য হবে? তোমরা বলবে হ্যাঁ, মূলধন জাতীয় আয় আয়কর আইন অনুযায়ী করযোগ্য হবে। এবার বলছে হেলসে ও রোয়ান প্রিমিয়ামের মধ্যে বেসিক পার্থক্য লিখতে। কি লিখবে? হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে সাধারণত 50% হারে বোনাস প্রদান করা হয়, অন্যদিকে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে সেই অর্থে নির্দিষ্ট কোনো হারে বোনাস দেওয়া হয় না। নেক্সট বলে যে অলস সময়ের উৎপাদন সংক্রান্ত কারণ। উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বাজে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ হয়ে গেলে উৎপাদনের কাজ ব্যাহত হয়, এই কারণে যে অলস সময় সৃষ্টি হয় সেটাই হলো উৎপাদন সংক্রান্ত কারণ। এরপর বলেছিল নির্ধারিত নিজের বসবাসের বাড়ি কি মূলধনী সম্পত্তি? তোমরা অ্যান্সার দেবে নির্ধারিত নিজ বসবাসের জন্য বাড়ি মূলধনী সম্পত্তি নয়। এরপরের কোশ্চেনটা বলেছিল আয়কর আইনের 45 নম্বর ধারা 2 নম্বর উপধারায় কি বলা আছে? ক্যাপিটাল গেন অন কনভার্সন অফ ক্যাপিটাল অ্যাসেট ইন্টু স্টক ইন ট্রেড। ক্যাপিটাল গেন অন কনভার্সন অফ ক্যাপিটাল অ্যাসেট ইন্টু স্টক ইন ট্রেড। আশা করি বোঝা গেল। এর পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। এর পরের কোশ্চেনটা হচ্ছে বিন কার্ড কি? যে পত্রে বা কার্ডে কাঁচামাল বা মজুত পণ্যের সামগ্রিক প্রবাহ লিপিবদ্ধ করা হয় তাকে বিন কার্ড বলে। আবার বলছি, যে পত্রে বা কার্ডে কাঁচামাল বা মজুত পণ্যের সামগ্রিক প্রবাহ লিপিবদ্ধ করা হয় তাকে বিন কার্ড বলে। নেক্সট বলেছে আগে আসে আগে যায়, অর্থাৎ ফিপো পদ্ধতিতে মজুদের মূল্যায়ন কখন যুক্তিযুক্ত? আগে আসে আগে যায় পদ্ধতি
সেই সব ক্ষেত্রে অবলম্বন করা উপযুক্ত যে ক্ষেত্রে কাঁচামালের একক প্রতি ব্যয় এবং বিলির পরিমাণ অধিক। 2 নম্বর বলছে নির্দিষ্ট কোনো মূল্যে কোনো কাঁচামাল ক্রয় করা হয়েছে তা সহজেই নির্ধারণ করা যায়। নির্দিষ্ট কোনো মূল্যে কোন কাঁচামাল ক্রয় করা হয়েছে তা সহজেই নির্ধারণ করা যায়। বলেছে ফিফো পদ্ধতিতে মজুতের মূল্যায়ন কখন যুক্তিযুক্ত। ফিফো পদ্ধতি সেই সব ক্ষেত্রে অবলম্বন করা যুক্তিযুক্ত যে ক্ষেত্রে কাঁচামালের একক প্রতি ব্যয় এবং বিলির পরিমাণ অধিক। 2 নম্বর নির্দিষ্ট কোনো মূল্যে কোন কাঁচামাল ক্রয় করা হয়েছে তা সহজেই নির্ধারণ করা যায়। নেক্সট বলেছে অস্বাভাবিক ক্ষতি ক প্রকার ও কী কী। অস্বাভাবিক ক্ষতি 2 প্রকার, একটা যে নষ্ট আর একটা ত্রুটিপূর্ণ। বলছে কোন বিশেষ দক্ষতার স্তরে এক শ্রমিক বা বলতে পারে একজন শ্রমিক টেলরের পদ্ধতিতে মেরিকের পদ্ধতির তুলনায় বেশি মজুরি পাবে। 100% যখন এফিসিয়েন্সি লেভেল হবে তখন। নেক্সট বলে যে টাইম অ্যালাউড 100 ঘন্টা, টাইম টেকেন 80 ঘন্টা, টাইম রেট 50 টাকা পার আওয়ার হলে টাইম রেট অনুসারে মজুরি কত হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে বের করতে বলছে টাইম ওয়েজেস বের করতে। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন 80 ঘন্টা আর রেট 50 টাকা করে হলে 80 × 50 কত হচ্ছে 4000, অর্থাৎ টাইম রেট অনুসারে মজুরি হবে 4000 টাকা। নেক্সট বলে যে অপেক্ষাকৃত দক্ষ শ্রমিকের জন্য কোন বোনাস পদ্ধতি ভালো, রোয়ান না হেলসে। অপেক্ষাকৃত দক্ষ শ্রমিকের জন্য রোয়ান পদ্ধতি বেশ ভালো। সময় ভিত্তিক মজুরি প্রদান কোন ক্ষেত্রে প্রযোজ্য, যেসব ক্ষেত্রে কর্মসম্পাদনে অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয় এবং কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেমন যন্ত্রপাতি তৈরি কিংবা ঘড়ি প্রস্তুতের মতো কাজে এই পদ্ধতিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। বলছি সময় ভিত্তিক মজুরি প্রদান কোন ক্ষেত্রে প্রযোজ্য, যেসব ক্ষেত্রে কর্মসম্পাদনে অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয় এবং কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেমন যন্ত্রপাতি তৈরি কিংবা ঘড়ি প্রস্তুতের মতো কাজে এই পদ্ধতি মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। নেক্সট বলে যে প্রকৃতির ভিত্তিতে উপরি ব্যয় ক প্রকার কী কী। প্রকৃতির ভিত্তিতে উপরি ব্যয় 3 প্রকার, স্থির উপরি ব্যয়, পরিবর্তনশীল উপরি ব্যয় ও মিশ্র উপরি ব্যয়। এবার যে আধা পরিবর্তনশীল উপরি ব্যয় 2টি উদাহরণ দাও। টেলিফোনের জন্য উপরি ব্যয় আর মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয়। এবার যে বিবেচিত মালিকের 2টি উদাহরণ দাও। কোনো চুক্তি আংশিকভাবে পালনের জন্য কোনো ব্যক্তিকে যদি কোনো সম্পত্তির ভোগ দখলের অধিকার দেওয়া হয় তবে তিনি সেই সম্পত্তির বিবেচিত মালিক বলে গণ্য হবে। কোনো চুক্তি আংশিকভাবে পালনের জন্য কোনো ব্যক্তিকে যদি কোনো সম্পত্তির ভোগ দখলের অধিকার দেওয়া হয় তবে তিনি সেই সম্পত্তির বিবেচিত মালিক বলে গণ্য হবে। নাম্বার 2, যে ক্ষেত্রে গৃহসম্পত্তি 12 বছর বা তার বেশি সময়ের জন্য ইজারা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইজারাদারকে সম্পত্তিটির মালিক হিসেবে গণ্য করা হবে, যিনি ইজারা দিয়েছেন তাকে নয়। যদি বাড়ির ভাড়াটিয়া পৌরকর প্রদান করে সেক্ষেত্রে কতখানি ছাড় পাওয়া যাবে। বাড়ির ভাড়াটিয়া পৌরকর প্রদান করলে ছাড় পাওয়া সম্ভব নয়। বলেছে বাড়ির ভাড়াটিয়া মানে টেনেন্ট যদি মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করে তাহলে কত টাকা ছাড় পাওয়া যায়। টেনেন্ট যদি মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করে তাহলে কোনো ছাড় পাওয়া যায় না। আমাদের নিয়ম জানতাম মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার, বাড়ির মালিককেই মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করতে হবে। বলছে 1/4/99 পর গৃহ নির্মাণের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় কত। 1/4/99 পর গৃহ নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ 2 লাখ টাকা। হ্যাঁ, তবে সেটা মাথায় রাখতে হবে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে, মানে নিজস্ব বসবাসের বাড়ির জন্য, কিন্তু ভাড়া বাড়ির ক্ষেত্রে কোনো রকমের ম্যাক্সিমাম লিমিট নেই। এবার বলছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি কাকে বলে। যে সমস্ত মূলধনী সম্পত্তি হস্তান্তরের অব্যবহিত পূর্বে 36 মাস বা তার বেশি সময় ধরে নির্ধারীর হাতে থাকে সেই সমস্ত সম্পত্তিকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে। যে সমস্ত মূলধনী সম্পত্তি হস্তান্তরের অব্যবহিত পূর্বে 36 মাস বা তার বেশি সময় ধরে নির্ধারীর হাতে থাকে সেই সমস্ত সম্পত্তিকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে। তবে গৃহ সম্পত্তির ক্ষেত্রে মানে বাড়ির ক্ষেত্রে সেই 36 মাসটাকে রিডিউস করে 24 মাস হয়েছে। নেক্সট বলেছি 7% গোল্ড বন্ড 1980 কি মূলধনী সম্পত্তি। 7% গোল্ড বন্ড 1980 এটি মূলধনী সম্পত্তি নয়। মিস্টার রয় 25/5/2010 তারিখে একটি বাড়ি কিনলেন এবং 25/7/2013 তারিখে সেই বাড়িটা বিক্রি করলেন। এটি কী ধরনের আয় হবে। এটি দীর্ঘমেয়াদী মূলধনী হয়। কেননা বাড়ির ক্ষেত্রে কি বলেছে মিনিমাম 24 মাস হতে হয়, তো 24 মাস তো নির্ধারিত অধীনেই ছিল, ঠিক আছে, তো তাই এটাকে মূলধনী সম্পত্তি বলা হবে। দেখো আগে এটা 36 মাস ছিল, তবে বর্তমান নতুন নিয়ম অনুযায়ী 36 মাসটা রিডিউস করে 24 মাস হয়েছে।
কোন ধারা অনুসারে ভারতীয় কোম্পানির লভ্যাংশ করমুক্ত বলে বিবেচিত হয়? 10 নম্বর ধারা 34 নম্বর উপধারা। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে আয় খাতে অনাদায়ী ভাড়া সম্পর্কিত ব্যবস্থাটি লেখো। প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া নির্ধারণের সময় অনাদায়ী ভাড়া মানে আনরিয়ালাইজড রেন্ট বাদ দিতে হয়। প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া নির্ধারণের সময় আনরিয়ালাইজড রেন্ট বাদ দিতে হয়। তবে আনরিয়ালাইজড রেন্ট তখনই বাদ দেওয়া যাবে যদি রুল 4 এর শর্তগুলি পূরণ হয়। ঠিক আছে, রুল 4 এর শর্তগুলি হলো ভাড়াটি অবশ্যই আসল হবে, কাল্পনিক নয়। খেলাপি ভাড়াটে গৃহ সম্পত্তিটি খালি করে দিয়েছেন বা তার বিরুদ্ধে খালি করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্সট্রা নেক্সট বলেছি 57 নম্বর ধারার রোমান 3 উপধারা অনুযায়ী কখন ঋণের সুদ ছাড়যোগ্য নয়? ঋণ করে যদি শেয়ারে লগ্নি করা হয় তাহলে শেয়ারের লভ্যাংশ থেকে ঋণের জন্য প্রদেয় সুদ ছাড় পাওয়া যাবে। নেক্সট বলেছে মানক ভাড়া কাকে বলে, মানে স্ট্যান্ডার্ড রেন্ট। রাজ্যের স্টেট কন্ট্রোল লেজিসলেশন এর নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকে মানক ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট বলে। এবার সময় রক্ষণ কাকে বলে? সময় রক্ষণ বলতে বোঝায় একজন শ্রমিক প্রত্যেকটি কাজ, প্রক্রিয়া ও উৎপাদনের জন্য যে পরিমাণ সময় ব্যয় করছে তা নির্ধারণ ও লিপিবদ্ধকরণ। সময় রক্ষণ বলতে বোঝায় একজন শ্রমিক প্রত্যেকটি কাজ, প্রক্রিয়া ও উৎপাদনের জন্য যে পরিমাণ সময় ব্যয় করছে তা নির্ধারণ ও লিপিবদ্ধকরণ। নেক্সট বলেছে বিবেচিত মালিক কাকে বলে? কোনো বিশেষ অবস্থায় আইনানুগ মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তিও গৃহ সম্পত্তির মালিক বলে বিবেচিত হতে পারে। এই ধরনের মালিককে বিবেচিত মালিক বলে গণ্য করা হয়। বলছে কোনো বিশেষ অবস্থায় আইনানুগ মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তিকেও গৃহ সম্পত্তির মালিক হিসেবে বিবেচিত হতে পারে, এই ধরনের মালিককে বিবেচিত মালিক বলে গণ্য করা হয়। নেক্সট বলেছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির দুটি উদাহরণ দাও। মিস্টার রয় 10ই আগস্ট 2010 তারিখে একটি বাড়ি ক্রয় করে 17ই সেপ্টেম্বর 2013 তারিখে বাড়িটি বিক্রয় করলেন। যেহেতু 24 মাসের বেশি সময় নির্ধারিত হাতে ছিল তাই এটি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। আর একটি উদাহরণ দেওয়া হয়েছে 15ই মার্চ 2012 সালে শেয়ার ক্রয়ের পর 10 এপ্রিল 2014 সালে শেয়ারটি বিক্রি করার সময় 15ই মার্চ 2012 সালে শেয়ার কিনলো এবং 10ই এপ্রিল 2014 সালে শেয়ারটি বিক্রি করেছে। সেই সময় কত হচ্ছে 15ই মার্চ 2012 থেকে 10ই এপ্রিল 2014, 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। শেয়ারের ক্ষেত্রে 1 বছর ক্রস করলে তখন তাকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে। এবার বলছি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির দুটি উদাহরণ দাও। মিস্টার সেন 3 মে 2017 তারিখে একটি বাড়ি ক্রয় করে 23 ডিসেম্বর 2017 তারিখে বাড়িটি বিক্রি করলেন। মানে 2017 সালে কিনেছে, মে মাসের 3 তারিখে 2017 সালে কিনেছে, মানে মে 2017-তে কিনে ডিসেম্বর 17-তে বিক্রি করেছে। বাড়ির ক্ষেত্রে মিনিমাম 24 মাস রাখতে হয়, 24 মাস ক্রস করলেই তখন সেটা দীর্ঘমেয়াদী। 24 মাসের কম ছিল তাই এটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। কি লেখা আছে? মিস্টার সেন 3 মে 2017 তারিখে একটি বাড়ি ক্রয় করে 23 ডিসেম্বর 2017 তারিখে বিক্রি করলেন। 24 মাসের কম সময় বাড়িটি নির্ধারিত হাতে থাকায় বাড়িটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হিসেবে গণ্য হবে। এবার বলছে 15/8/2017 তারিখে শেয়ার ক্রয় করে 15/8/2017 তারিখে শেয়ার ক্রয় করে 17/10/2017 তারিখে শেয়ারটি বিক্রি করলেন। তাহলে কতদিন? 2 মাস। শেয়ারের ক্ষেত্রে মিনিমাম 1 বছর নিজের অধীনে রাখতে হয়, তাহলেই দীর্ঘমেয়াদী হবে, কিন্তু 1 বছর কম সময় ছিল তাই এটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। বলছে অনাদায়ী ভাড়া পাওয়া গেলে সেটি কোন ধারায় করযোগ্য হবে? 25 নম্বর ধারার এ নম্বর উপধারায় করযোগ্য হবে। এবার টেলরের মজুরি প্রদানের সূত্রটি লেখো। এমনি টেলরের মজুরি প্রদানের সূত্রটা তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট হয়, কিন্তু এক্ষেত্রে দেখতে হবে প্রোডাকশন লেভেলটা কি আছে। যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু 80% ইন্টু পিস রেট, আর যদি অ্যাওয়ার স্ট্যান্ডার্ড হয় অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু 120% ইন্টু পিস রেট। ঠিক আছে, যে কোনো পিস রেটের ফর্মুলাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট। এইবার এখানে এফিসিয়েন্সির একটা ম্যাটার করে, দেখতে হবে যদি বিলো স্ট্যান্ডার্ড হয় 80%, অ্যাওয়ার স্ট্যান্ডার্ড হলে 120%। এটা টেলর বলেছে। এ বলছে হ্যালসে প্রিমিয়ামে মজুরি প্রদানের সূত্রটি লেখো। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, এটা হচ্ছে টাইম ওয়েজেস প্লাস 50% ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, এটা হচ্ছে হ্যালসে প্রিমিয়াম মজুরি প্রদানের সূত্র। তোমাকে যদি বলে হ্যালসে প্রিমিয়াম মজুরি প্রদানের সূত্র, প্রথমে তুমি বলবে টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজ বের করা টিটি ইন্টু আর, আর বোনাস হচ্ছে টিএস 50% ইন্টু টিএস ইন্টু আর। তো মেরিকের গুণিতক পদ্ধতির সূত্রটি লেখো। তো
তো মেরিকের সূত্রটা কি? ওই একই ফর্মুলা বারবার ওই টেলর বলো আর মেরিক বলো, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট। তবে লেভেল অফ এফিসিয়েন্সি ম্যাটার করে। এখানে লেভেল অফ এফিসিয়েন্সি তুমি কীভাবে দেখবে? দেখো এখানে লেখা আছে এফিসিয়েন্সি লেভেল যদি 83% হয়, মানে 83% অবধি নর্মাল ওয়েজ রেট দেবে, 83 থেকে 100% অবধি 110% ওয়েজ রেট দেবে, আর 100% উপর হলে 130% ওয়েজ রেট দেবে। আবার বলছি মেরিকের ফর্মুলা অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট। তবে এখানে পিস রেটের ক্ষেত্রে যে এফিসিয়েন্সিটা ম্যাটার করে, সেই এফিসিয়েন্সিটা আপ টু 83% হলেই নর্মাল রেট, নর্মাল ওয়েজ রেট, 83 থেকে 100% হলেই 110%, আর 100% উপর হলে 130% অফ নর্মাল ওয়েজ রেট। আশা করি বোঝা গেল কোশ্চেনটা। এরপর বলে যে ডাইরেক্টরের প্রাপ্ত ফি কি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য? অবশ্যই হ্যাঁ, ডাইরেক্টর যে রেমুনারেশনটা পায় সেটা ইনকাম ও আদার সোর্সে ট্যাক্সেবল। নিট সুদের সমষ্টিকরণের সূত্রটি লেখো। ঠিক আছে, নিট সুদের সমষ্টিকরণ সূত্রটি হচ্ছে গ্রসিং আপ অফ নেট ইন্টারেস্ট, গ্রসিং আপ অফ নেট ইন্টারেস্ট। নেট ইন্টারেস্ট গ্রসিং আপ কী করে বের করবে, মানে গ্রস ভ্যালু কী করে বের করবে? নেট যেইটা দিয়ে দেবে, ঠিক আছে, নেট ইন্টারেস্ট, ঠিক আছে, নেট ইন্টারেস্ট ইন্টু 1 ডিভাইড বাই 1 মাইনাস টিডিএস ইন পার্সেন্টেজ। একদম ইজি জিনিস, একদম ঘাবড়ানোর কিছু নেই। তোমাকে গ্রস ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে, তোমার কোশ্চেনে যে নেট ইন্টারেস্ট দেবে সেই টাকাটা ইন্টু উপরে 1 হবে, নিচে হবে 1 মাইনাস টিডিএস। যদি স্যার কোশ্চেনে যদি টিডিএস 10% বলে তাহলে কী হবে? নেট ইন্টারেস্ট যত টাকা সেই টাকাটা ইন্টু ওপরে তুমি 1 বাই 1 মাইনাস 0.1। কেন 0.1 হলো? 10% মানে 0.1। পারিবারিক পেনশনের ক্ষেত্রে সর্বাধিক ছাড়ের পরিমাণ কত? 15,000 টাকা। এবার যে মোট বার্ষিক মূল্য কাকে বলে? খালি থাকা সময়ের ভাড়া প্রাপ্ত ভাড়া থেকে বাদ দেওয়ার ফলে যদি প্রাপ্ত ভাড়া যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়ার থেকে কম হয় তাহলে প্রাপ্ত ভাড়াই হবে মোট বার্ষিক মূল্য, মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু। দেখো একদম ইজি জিনিস, একদম ঘাবড়াবে না জিনিসটা নিয়ে, একদম ঘাবড়ানোর কিছু নেই। আমি যদি বলি মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড রেন্ট এই দুটোর মধ্যে যেটা ছোট কম্পেয়ার করে যেটা বেরোলো সেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যাকে বলে প্রত্যাশিত ভাড়া। প্রত্যাশিত ভাড়ার সঙ্গে রেন্ট রিসিভ কম্পেয়ার করবে, দুটোর মধ্যে যেটা বড় তাকেই বলা হয় হচ্ছে মোট বার্ষিক মূল্য বা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে বলে যে খালি থাকা সময়ের ভাড়া প্রাপ্ত ভাড়া থেকে বাদ দেওয়ার ফলে যদি প্রাপ্ত ভাড়া যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়ার থেকে কম হয়, এই যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্টের তুলনায় যদি প্রাপ্ত ভাড়া মানে অ্যাকচুয়াল রেন্ট যদি কম হয় তাহলে প্রাপ্ত ভাড়ায় মোট বার্ষিক মূল্য হিসেবে ধরা হয়। ঠিক আছে, বইয়ের লেখাটা একবার পড়ে নেবে। বইয়ের লেখাটা প্রকৃতভাবে লেখা আছে, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি গ্যাপ, তোমাকে বলতে যে গ্যাপ কাকে বলে। গ্যাপ জিনিসটা একদম সোজা। গ্যাপের নিয়ম হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর রেন্ট রিসিপ্টের মধ্যে কম্পেয়ার করতে হয়। এই দুটোর মধ্যে যেটা বড় তাকেই বলা হয় গ্যাপ। ঠিক আছে, অরিজিনালি এটা। আবার বলছি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর কি বললাম, রেন্ট রিসিপ্ট, দুটোর মধ্যে যেটা বড় তাকেই বলা হয় গ্যাপ। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল মোট বার্ষিক মূল্য। কিন্তু এখানে যে সংজ্ঞাটা লেখা হয় সেই সংজ্ঞাটা তোমরা লিখবে যে ন্যায্য ভাড়া মানে ফেয়ার রেন্ট কি? একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে বলা হয় ন্যায্য ভাড়া। এবার যে মূলধনী হস্তান্তর মানে ক্যাপিটাল ট্রান্সফার যেটাকে বলে, বা বলতে পারো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলতে কি বোঝায়? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলতে সম্পত্তির বিক্রয়, বিনিময় অথবা সম্পত্তির অধিকারের পরিসমাপ্তিকে বোঝায়। যে কোনো একটি মূলধনী সম্পত্তি উল্লেখ করো কারবারের সুনাম আর ইজারা সত্ত্ব। ভারতীয় কোম্পানি দ্বারা প্রদত্ত লভ্যাংশ কি করযোগ্য? না, ভারতীয় কোম্পানি দ্বারা প্রদত্ত লভ্যাংশ করযোগ্য নয়। ব্যাংক থেকে প্রাপ্ত সুদ কোন খাতে করযোগ্য? ইনকাম ফ্রম আদার সোর্স। এবার যে অন্যান্য উৎস থেকে আয়ের দুটি উদাহরণ দাও। লটারি থেকে আয়, পরীক্ষক হিসাবে শিক্ষক দ্বারা পারিশ্রমিক। এবার যে লটারি থেকে অর্জিত আয় কি করযোগ্য? হ্যাঁ, লটারি থেকে অর্জিত আয় অবশ্যই করযোগ্য, এটা ইনকাম ফ্রম আদার সোর্সে করযোগ্য। নেক্সট বলেছে আসবাব মানে ফার্নিচারকে কি মূলধনী সম্পত্তি বলে পরিগণিত করা যায়? বাড়িতে ব্যবহার্য আসবাবপত্র মূলধনী সম্পত্তি হিসেবে পরিগণিত হবে না। তারপর যে আয়কর আইনে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী সম্পত্তির অর্থ কি? মানে বলতে যে মূলধনী সম্পত্তি জিনিসটা কি? আয়কর আইনে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে বোঝায় নির্ধারিত অধীনে থাকা সম্পত্তি, সমস্ত সম্পত্তি তা কারবার বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কহীন যাই হোক না কেন। এবার যে অর্থ পরিবর্তনশীল ব্যয় দুটি উদাহরণ দাও। টেলিফোনের জন্য উপরি ব্যয় আর মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয়। নেক্সট বলেছে শিক্ষকের এমন দুটি আয় উল্লেখ করো যা অন্যান্য উৎস থেকে আয় খাতে বলে বিবেচিত হয়। পরীক্ষক হিসেবে শিক্ষক দ্বারা প্রাপ্ত পারিশ্রমিক মানে রেমুনারেশন রিসিভড অ্যাজ এক্সামিনার।
এবার বলছে লভ্যাংশ প্রাপ্তি কি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য? লভ্যাংশ প্রাপ্তি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য নয়। এবার বলছে গাছ চাষ থেকে আয় কি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য? গাছ চাষ থেকে আয় একটি কৃষি আয়, এই আয় করযোগ্য নয়। নেক্সট বলেছে ভারতীয় আবাসিকের ক্ষেত্রে বিদেশে অবস্থিত গৃহসম্পত্তি থেকে আয় কি করযোগ্য? ভারতীয় আবাসিকের ক্ষেত্রে বিদেশে অবস্থিত গৃহসম্পত্তি থেকে আয় করযোগ্য হবে। আমি কি বলেছিলাম? রিসিপ্ট অথবা অ্যাক্রু দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ভারতবর্ষে ঘটলেই তাহলে করযোগ্য হবে। তো বুঝতেই পারছো বিদেশে অবস্থিত গৃহসম্পত্তি থেকে আয়, কিন্তু পরবর্তী সালে আয়টা তো ভারতেই পাঠানো হয়েছে, তাই এটি করযোগ্য হবে। নেক্সট বলেছে পৌরকর বাদ দেওয়ার দুটি শর্ত কি কি? পৌরকর মালিককেই প্রদান করতে হবে, আর পৌরকর যে বছর প্রদান করা হচ্ছে সেই বছরই বাদযোগ্য হবে। সেই পূর্ববর্তী বছরের সঙ্গে সম্পর্কযুক্ত না হলেও তা ছাড় পাওয়া যায়। মানে বলছে মিউনিসিপ্যাল ট্যাক্স যে আমরা বাদ দিতাম না, গ্রস ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিতাম, এর কন্ডিশন কি ছিল? মিউনিসিপ্যাল ট্যাক্স পিভিআর ইয়ারে পেমেন্ট করতে, পিভিআর ইয়ারে তুমি যত টাকা পেমেন্ট করো তত টাকায় তুমি ছাড় পাবে। আর একটা এই মিউনিসিপ্যাল ট্যাক্স বাড়ির মালিককেই মানে ওনারকেই পেমেন্ট করতে, টেনেন্ট পেমেন্ট করলে ছাড় পাওয়া যায় না। এবার যে অনাদায়ী ভাড়া বলতে কি বোঝো? আনরিয়ালাইজড রেন্ট, ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে যে ভাড়া ভাড়াটিয়ার কাছ থেকে পাওয়া যায় না তাকে অনাদায়ী ভাড়া বলে। গৃহসম্পত্তির আয় থেকে 24 নম্বর ধারার এ উপধারায় ছাড় সম্পর্কে কি বলা হয়েছে? ভাড়া দেওয়া যে কোনো গৃহসম্পত্তি মেরামতির জন্য, ভাড়া দেওয়া যে কোনো গৃহসম্পত্তি মেরামতির জন্য নিট বার্ষিক মূল্যে 30% ছাড় পাওয়া যায়। এই ছাড় স্থির প্রকৃত খরচ অপ্রাসঙ্গিক, অর্থাৎ নির্ধারিত বাড়ির জন্য কোনো খরচ করুক বা না করুক এই ছাড় পাবে। মানে মোট কথা 24 এতে কি বলেছে আমি তোমাদের পাতি কথাই বলে দিচ্ছি একদম ইজি ল্যাঙ্গুয়েজে। নেট অ্যানুয়াল ভ্যালু যত টাকা বেরিয়েছে তার 30% 24 এ ধারায় উল্লেখ আছে, ঠিক আছে? অর্থাৎ 24 এ ধারায় প্রমিত ছাড় সম্পর্কে বলা হয় যে প্রমিত ছাড় নিট বার্ষিক মূল্যে 30% ছাড় পাওয়া যায়, এবং সেটা ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রেই। স্যার নিজের বাড়ির ক্ষেত্রে, আরে নিজের বাড়ির ক্ষেত্রে নেট অ্যানুয়াল তো নীল, নিলে 30% নীলই হবে, তাহলে বোঝা গেল। এবার বলে যে কখন একটি মূলধন সম্পত্তিকে দীর্ঘমেয়াদী গণ্য করা হবে? মূলধন সম্পত্তি হস্তান্তর করার অব্যবহিত পূর্বে 36 মাস, যদিও এটা বর্তমানে 24 মাস হয়েছে বা তার বেশি নির্ধারিত কাছে থাকলে সেই সম্পত্তিকে দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। 12 মাসের বেশি ধারণ করলে দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এমন দুটি সম্পত্তির উদাহরণ দাও, গোল্ড আর শেয়ার। নেক্সট বলেছে ফিফো পদ্ধতির সংজ্ঞা দাও। অ্যান্সার হবে কাঁচামাল বিলির মূল্যায়নের যে পদ্ধতিতে অনুমান করা হয় যে কাঁচামাল আগে পাওয়া গেছে, সেই কাঁচামাল আগে বিলি করা হয়েছে, সেই পদ্ধতিকেই ফিফো পদ্ধতি বলে। নেক্সট বলে যে গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের ক্ষেত্রে আমরা মোট বার্ষিক মূল্য থেকে নিট বার্ষিক মূল্য কীভাবে পাই? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে নেট অ্যানুয়াল ভ্যালু পায়। মোট মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে নেট অ্যানুয়াল কী করে পাই? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু পাই। নেক্সট বলে যে গৃহ সম্পত্তি যদি ব্যবসার কাজে ব্যবহার করা হয় তখন গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় কি গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্য হবে? না, পিজিইপি খাতে করযোগ্য হবে। এবার প্রমিত ভাড়া কি, যদিও আগের পেজেই বলা ছিল প্রমিত ভাড়া বলতে কি বোঝায়? ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যে ভাড়া নির্ধারিত হয় তাকে প্রমিত ভাড়া বলে বা স্ট্যান্ডার্ড রেট বলে। এবার সময় পরীক্ষা কাকে বলে? বলছে সামগ্রিকভাবে কোনো উৎপাদন প্রক্রিয়াকে বিশদভাবে বিশ্লেষণ করার পর প্রতিটি ক্ষেত্রে সময় ব্যবহারের পর্যবেক্ষণ ও তার লিপিবদ্ধকরণের কলা হলো সময় নিরীক্ষা। এবার বলছে উৎপাদন ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা বলতে কি বোঝো? যে পদ্ধতিতে কাজের বা উৎপাদনের পরিমাণ মজুরি প্রদানের ভিত্তি হিসেবে গণ্য করা হয় এবং সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিক যে সময় ব্যয় করেছে তা আদৌ বিবেচনা করা হয় না, তাকে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির হার পদ্ধতি বলে। এবার বলছে সরল পরিমাণ ভিত্তিক মজুরির হার নির্ণয়ের সূত্রটি লেখো। ইউনিট প্রডিউস, এক্ষেত্রে ওয়েজেস বের করার নিয়ম ইউনিট প্রডিউস, যতটাগুলো ইউনিট প্রডিউস করেছে ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। এবার হচ্ছে স্বল্পকালীন মূলধনী লাভ বলতে কি বোঝো? আয়কর আইনের 2 নম্বর ধারার 42B উপধারা অনুযায়ী স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে লাভ হয় তাকে স্বল্পমেয়াদী মূলধনী লাভ বলে। সম্পত্তি হস্তান্তরের দুটি উদাহরণ দাও। সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা বা হস্তান্তর, আর অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের ফলে কোনো সম্পত্তির বিবরণ। এবারে সম্পত্তির অধিগ্রহণ মূল্য বলতে কি বোঝো? মূলধনী সম্পত্তির ক্ষেত্রে অধিগ্রহণ মূল্য বলতে বোঝায় নির্ধারিত কর্তৃক প্রদত্ত প্রকৃত মূল্য।
সম্পত্তি ক্রয় করার জন্য নির্ধারিত যে অর্থ ব্যয় করেছে তাকে সম্পত্তির অধিগ্রহণ মূল্য বলে। আবার বলছি, মূলধনী সম্পত্তির ক্ষেত্রে অধিগ্রহণ মূল্য বলতে বোঝায় নির্ধারিত কর্তৃক প্রদত্ত প্রকৃত মূল্য। সম্পত্তি ক্রয় করার জন্য নির্ধারিত যে অর্থ ব্যয় করেছে তাকে সম্পত্তি অধিগ্রহণ মূল্য বলে। নেক্সট বলেছে আয়কর আইনের 58 নম্বর ধারা অনুযায়ী 58 নম্বর ধারা অনুযায়ী যে খরচগুলি উচ্চারিতভাবে ছাড়যোগ্য নয় তার দুটি উদাহরণ দাও। নির্ধারিত কোনো ব্যক্তিগত খরচ আর ভারতের বাইরে প্রদত্ত কোনো সুদ যার ওপর উৎস থেকে কর মানে টিডিএস কাটা হয়নি। তো দেখো শিওর শর্টের রেসিপিগুলো কমপ্লিট হয়ে গেল। তো এইগুলো ভালো করে নোট করে নিও। এরকমভাবে প্রতিটা টেস্ট পেপারই আমরা সলভ করবো, তবে একই কোশ্চেন এসিকিউর ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই তোমরা রিপিট পাবে।